তফসিল ঘোষণা রেকর্ড করতে কাল বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, উৎসব মুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জোবায়দা, দোয়া চান নেতারা। 14 বছরে 28 লাখ কোটি টাকা পাচার, দুর্নীতিবাজদের রক্ষায় গড়ে ওঠে গডফাদার চক্র, বলছে দুদক। অভ্যুত্থানের পর নানা সেক্টরে প্রভাব খাটিয়েছে বিজয়ী পক্ষ, দাবি টিআইবির। সরকারের উন্নয়ন ব্যয় কাটছাটে কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার, প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগে। মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। সকালের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপরই তফসিল ঘোষণার রেকর্ড করবে বিটিভি ও বেতার। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। এরই মধ্যে আরপিও ও আচরণবিধি সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি শেষ করেছে ইসি। সবশেষ প্রস্তুতি ও ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবেন এএম নাসির উদ্দিন কমিশন। এদিনই ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। এদিকে সোমবার প্রথা ভেঙে সিএসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ইসি সচিব জানান, ভোটে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 81টি দেশীয় প্রতিষ্ঠানকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে ইসি। তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এনআইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডি আইডিয়া প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগে গণভোট সহ 5 দফা দাবিতে অনড় 8 দল। সোমবার রাতে আন্দোলনরত 8 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন 8 দলের সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আজ থেকে প্রচারণার পাশাপাশি মাসব্যাপী চলবে কর্মসূচি। একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কীভাবে দিচ্ছে। সুতরাং আমাদের দাবি এখনও আছে। আজকেও আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি। সম্ভব অসম্ভব সময় আছে নাই এটা সরকার চিন্তা করবে, কিন্তু আমাদের দাবির উপর আমরা এখনও আছি। এই গণভোটটাকে সফল করার জন্য হাওয়া চব্বর যাতে বিজয় লাভ করতে পারে, এর জন্য আমাদেরকে সামনে কমিটি হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেইন ওয়ার্ক করব, হালকা যোজিত করা এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ব্যাপারে, আইনশৃঙ্খলা প্রতি উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষ দাবি ছিল, এখনও আছে। গণতান্ত্রিক উত্তরণ থামাতে ষড়যন্ত্র চলছে, তাই সামনের যুদ্ধ অনেক কঠিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, জবাবদিহি নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। একই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় নীতি আদর্শহীন একটি দল। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, অথচ গণতান্ত্রিক উত্তরণ থামাতে চলছে ষড়যন্ত্র। অভ্যুত্থানের পরও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে।
কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। এর আগে সকালে দ্বিতীয় দিনের আয়োজনের উদ্বোধনী পর্বে জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এদিকে বিকেলে গুলশান কার্যালয়ে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এলটিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দল ঘোষিত প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করতে হবে। একসাথে ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে, সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। মান অভিমান দিয়ে মূল যে উদ্দেশ্য, সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। এ সময় লক্ষ্মীপুর 1 আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। এভার কেয়ারে 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 দিন ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সিসিইউতে। বিএনপি প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসছে প্রায় প্রতিদিনই। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ইস্যুটিও। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। আলহামদুলিল্লাহ, আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। সবার দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপি নেতাদের। স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া প্রায় 28 লাখ কোটি টাকা উদ্ধার কিংবা আওয়ামী লীগ সরকারের সময় মেগা প্রকল্পে দুর্নীতির চিত্র এখনও উন্মোচন করতে পারেনি দুদক। তবে শেখ হাসিনার পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মন্ত্রী, এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা, চার্জশিট সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন বাস্তবতার মধ্যেই এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। টিআইবি বলছে, গণ অভ্যুত্থানের পর প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জড়িয়েছে বিজয়ী পক্ষ। আর দুদক চেয়ারম্যানের ভাষ্য, দুর্নীতিবাজদের রক্ষা করতে দেশে গড়ে উঠেছে গডফাদার চক্র। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সেখানে উঠে আসে 14 বছরে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়। এই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার করে আওয়ামী সুবিধাভোগীরা। পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। শেখ হাসিনা পরিবার, সুবিধাভোগী ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের পাচার করা সম্পদ উদ্ধারে এরই মধ্যে 19টি দেশে চিঠি পাঠিয়েছে দুদক। তবে এখনও সবকিছুই চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ। তবে বর্তমান কমিশনের দাবি, গত 1 বছরে দেশে বিদেশে প্রায় 26,000 কোটি টাকা সম্পদ জব্দ সহ মামলা ও তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এই বাস্তবতার মধ্যে এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার চেষ্টার কোনো ঘাটতি নেই। সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে, দুর্নীতিগ্রস্তদেরও রক্ষা করার জন্য
এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায়। আমরাও চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে সচেতন হই, আমাদের প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি ভালো রাখার চেষ্টা করি, সর্বত্রই আমাদের সৎলোককে বসাতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, গণ অভ্যুত্থানের পর সব সেক্টরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিজয়ী পক্ষ। পাশাপাশি দুদক সংস্কারে সরকারের আন্তরিকতার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক আমলাতান্ত্রিক শক্তি যারা দুর্নীতির অন্যতম অনুঘটক, এর সাথে যুক্ত ব্যবসা যারা নতুন করে ব্যবসার ভ্যাকুয়ামটা পূরণ করার চেষ্টা করছে, এই ত্রিমাত্রিক আঘাতটা সেটা কিন্তু ভেঙেছে সেটা বলা যাবে না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্ভাবনাটা ছিল সেটি আসলে পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছে সেরকম সুনির্দিষ্ট সে বিষয়ে তথ্য কিন্তু নেই। রূপপুর সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্তে নামলেও অধিকাংশ দুর্নীতির এখনও কুল কিনারা করতে পারেনি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারের উন্নয়ন ব্যয় কমেছে ব্যাংক থেকে নেওয়া ঋণের হার। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগেও। বিশ্লেষকরা বলছেন, দু খাতেই বিনিয়োগ কমার ফলাফল কর্মসংস্থান কমবে, বাড়বে মূল্যস্ফীতি ও বেকারত্বের হার, যা ভবিষ্যৎ অর্থনৈতিক স্থবিরতার কারণ। সেলিয়া সুলতানার রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর একনেকে বাতিল হয় একের পর এক অপ্রয়োজনীয় ও লুটপাটের প্রকল্প। সর্বশেষ রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত 4,000 কোটি টাকা খরচ হয়ে যাওয়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হয় আসছে সরকারের কাঁধে। গত অর্থবছরের তুলনায় বাজেটে উন্নয়ন বরাদ্দ ব্যয় কমেছে 35,000 কোটি টাকা। কারণ হিসেবে বলা হয়, চলমান প্রকল্পকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে পরিকল্পনা। বাড়তি ব্যয় কমাতে নতুন বা মেগা কোনো ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়নি। এদিকে উন্নয়ন ব্যয় মেটাতে বছরের শেষে দেখা যায় কর আদায়ের লক্ষ্যমাত্রাতেও পিছিয়ে আছে। ব্যাংকে সুদের হার বেশি, ফলে সরকারের ঋণ নেওয়ার মূল উৎস এখন নন ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ঋণ নিয়েছে 86,348 কোটি টাকা। জুলাই থেকে 8 ডিসেম্বর পর্যন্ত 30,933 কোটি টাকা। একই সাথে বেসরকারি বিনিয়োগও নিম্নমুখী, কারণ সরকারের উন্নয়ন ব্যয়ের সাথে বেসরকারি বিনিয়োগের কনফিডেন্স জড়িত। সরকার যখন অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগায় এবং সেটাতে প্রাইভেট সেক্টর এনকারেজড হয়, যে এনকারেজড হলে দেখাচ্ছে আমাদের যে প্রাইভেট বিনিয়োগটাও সেই হিসেবে বাড়তে থাকে। তো এই বিবেচনায় হয়তো বা দেখাচ্ছে প্রাইভেট সেক্টর গ্রোথটাও এবার কম হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারি বেসরকারি বিনিয়োগের এই হাত টান বেকারত্বের পারদ উস্কে দিতে পারে। দারিদ্র্য এবং বেকারত্ব দুইটা বাড়ার মূল কারণটা কি দেখেন, নতুন কোনো প্রজেক্ট নাই, শ্রমিক ছাঁটাই হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে বেতন কমিয়ে দিচ্ছেন। এতে করে মানুষের মধ্যে যে অর্থ প্রবাহ সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে। ইনফ্লেশন সেটা তো আছেই। সার্বিক দিক থেকে যেটা মনে হয় যে অর্থনীতিতে এক ধরনের স্থবির পরিবেশ এর আগাম পূর্বাভাস বলে আমার কাছে এটা প্রতীয়মান হচ্ছে। এদিকে কর আদায়ের লক্ষ্যমাত্রা পিছিয়ে থাকায় সরকারের 30 নভেম্বর পর্যন্ত সব ধরনের খাত থেকে মোট 5,88,267 কোটি টাকা অর্থসংস্থান করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের 30 নভেম্বর পর্যন্ত ছিল 4,99,480 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আজ বেগম রোকেয়া দিবস। শতবর্ষ আগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের শৃঙ্খল ভেঙে নারী শিক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন জাগরণ। তার উত্তরসূরি নারীরা মনে করেন, বেগম রোকেয়ার স্বপ্ন আজও ভীষণ অনুপ্রেরণার উৎস, প্রতিদিনের সংগ্রামের দিশা। সম অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীকে এখনও বহু পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন নারী আন্দোলনের নেতারা। অনুপ দত্ত ও শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলকে সঙ্গে নিয়ে উম্মেহানির রিপোর্ট। আসিরন বাল্যবিবাহের শিকার হন 9 বছর বয়সে। শুধু আসিরনই না, বাল্যবিবাহের শিকার হয়েছেন তার মেয়েও। গত শতাব্দীর 90 দশকে মা মেয়ের বাল্যবিবাহের এই করুণ কাহিনী আলোড়ন তুলেছিল দেশ জুড়ে। 40 বছর পর রংপুরের পায়রাবন্দের মেয়ে আসিরন সব প্রতিকূলতাকে জয় করে নিজেই হয়ে উঠেছেন গ্রামের অন্য নারীদের আশ্রয়ের জায়গা। তার সেলাই ও হস্তশিল্পের কাজ অসংখ্য নারীকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে। আসিরনের কাছে প্রশ্ন ছিল, সমাজের শৃঙ্খল ভাঙার এই শক্তি পেয়েছেন কোথায়? লেখাপড়া শিখছে, গ্রামের মহিলাদের নিয়ে শিখাবে, তার অনেক বাধা বিঘ্ন ছিল। আমারও ইচ্ছে ছিল আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাবো, যখন
তখন অনেক বাধা ছিল, অনেকে মারপিট খাইছে, আসতে দেয় নাই। আমরা যদি ঘর থেকে বের না হই, কর্ম করতে না পারি, আমরা তো টাকা পয়সা দেখবো না, আমাদের বাচ্চা কাচ্চাও লেখাপড়া করা কষ্ট হয়ে যাবে। এই গ্রামেরই আরেক নারী পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে 1 শতাব্দী আগে ডাক দিয়েছিলেন নারী জাগরণের। মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু নারী শিক্ষার জন্যই সংগ্রাম করেননি, এই উপমহাদেশে প্রথম সমাজের সব ক্ষেত্রে সম অধিকারের স্বপ্ন দেখেছিলেন। কতটা পূরণ হয়েছে সেই স্বপ্ন? কর্মজীবনে আমরা এখনো আমরা মেয়েরা সেভাবে সুযোগ পাই না। বেগম রোকেয়া নারী আন্দোলনের জন্য উনি লড়েছেন এবং আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না যে এখনো পর্যন্ত আমরা তার ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি। আজকে এসে নারীদের যেই জায়গায় থাকবার কথা সেই জায়গাটি আসলে নেই। 100 বছরে নারীর অগ্রযাত্রায় অর্জন যেমন আছে, তেমনি বাধাগ্রস্তও হয়েছে বারবার, কখনো সামাজিক, কখনো সাংস্কৃতিক, কখনো বা রাজনৈতিক প্রেক্ষাপটে। প্রান্তিক থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায়ে নানা পেশায় নারীর অবদান প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে জাতিকে। শিক্ষা, ভোটের অধিকার হয়তো মিলেছে, কিন্তু সমাজের প্রতিটি ক্ষেত্রে আজও সম অধিকারের জন্য লড়তে হচ্ছে নারীকে। শতাব্দী পেরিয়ে বেগম রোকেয়ার শৃঙ্খল ভাঙার আন্দোলন এখনো প্রাসঙ্গিক। নারী যে পুরুষের মতো করে ভাববে, নারী যে একটা বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী চিন্তা ভাবনা করবে এবং নারীর উপরে চাপিয়ে দেওয়া যে সমস্ত সংস্কার, যেটা একজন মানুষ হিসাবে হতে পারে না সেটা, এবং যে সমস্ত ধর্মীয় বয়ানগুলি দেয়া হয়েছে সেগুলোকে কিন্তু তিনি অস্বীকার করেছেন। তার ভাবনার সঙ্গে তার যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডের সাংগঠনিক কর্মকাণ্ড, সেইটার মাধ্যমে কিন্তু নারী সমাজকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। এখানে আসলে থামার কোনো অবকাশ নেই। আজকের এই দিনে জন্ম নেন বাংলার নারী জাগরণের মহিয়সী প্রাণ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। স্বপ্ন দেখান একজন এবং সেই স্বপ্ন হাজার চোখের স্বপ্ন হয়ে ঘুরতে ঘুরতে একসময় বাস্তবে রূপ নেয়। বেগম রোকেয়ার ক্ষেত্রেও সেটিই ঘটেছে। তার দেখানো পথ অনুসরণ করে হাজারটা শৃঙ্খল ভেঙে এখনও নারীরা এগিয়ে যাচ্ছেন দৃঢ় পায়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়নের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়নকে চাপাতি দিয়ে 2 পা ও 2 হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটের জাফলংয়ের খাসিয়াপল্লীতে বসবাস করেন প্রায় 4,500 মানুষ। টুরিস্ট জোন হলেও এ এলাকায় নেই কোনো চিকিৎসা কেন্দ্র ও পুলিশ ফাঁড়ি। এতে চরম অবহেলিত ও নিরাপত্তাহীনতায় থাকতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে প্রকৃতি নির্ভর জীবনযাপনে এই জনগোষ্ঠীর সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পাথর ও বালু উত্তোলন। প্রকৃতি সংরক্ষণ ও নাগরিক সুবিধা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেট জাফলংয়ের খাসিয়াপল্লী ঘুরে এসে দ্বিতীয় পর্বের বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। ভারতের শিলং মালভূমি হয়ে সিলেট জেলার জাফলং দিয়ে বহমান পেয়াইন নদী। আর জাফলং এর বল্লাঘাটে এসে দাঁড়ালেই চোখে পড়বে বাংলাদেশ সীমান্তে খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই জনগোষ্ঠীর বর্ষায় যাতায়াত ব্যবস্থা সহজ হলেও কিছুটা ছন্দপতন হয় শীতকালে। গ্রামে ঢুকেই খানাখন্দ সরু পথে অভ্যন্তরীণ যাতায়াতে গণপরিবহন বলতে রয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক। এমন যাতায়াত ব্যবস্থার মধ্যেও খাসিয়াপল্লীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিতেই পর্যটকদের আগমন দূর দূরান্ত থেকে। জাফলং পাথরঘাট দিক দিয়ে সাদা পাথর, ওখানে গেছিলাম, এনজয় করার মতো একটা স্থান এখানে আছে। এখানকার মতো তো অন্য জায়গায় এরকম হয়, এরকম নেই। এখানে অনেক ভালো লাগছে আমাদের। মাজার থেকে এখান পর্যন্ত 2000 টাকা ভাড়া লাগছে আসার জন্য। পর্যটকদের থাকার পাশাপাশি রয়েছে একটি রেস্টুরেন্ট, যেখানে সাধারণ খাবারের পাশাপাশি মিলবে খাসিয়া রেসিপি, যা পরিবর্তন এনেছে জীবন মানে। ট্রেডিশনাল যে খাবার আছে, যদি চাই খাই, খেতে চাই, আমরা ওদেরকে সার্ভ করি। 7টি গোষ্ঠী বা পুঞ্জির সমন্বয়ে নদীর এপার ওপার খাসিয়া সহ প্রায় 4,500 মানুষের বসবাস, কিন্তু নেই কোনো চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা। এখানে আমরা এই শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সবাই জানে, মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখবেন এই চিন্তাই হয়। এই নিরাপত্তার বিষয়ে কিন্তু সরকার আমাদেরকে সহযোগিতা অবশ্যই করতে হবে আর কি।
বংশ পরস্পরায় খাসিয়ারা বেশিরভাগই প্রকৃতিবাদী। অর্থনৈতিকভাবে কৃষি পণ্য, পান সুপারিতে নির্ভর, প্রকৃতির শক্তিতেই চলে এখানকার মানুষের জীবন। তবে ৮০ দশক থেকে পাথর বালু উত্তোলনের কারণে স্বাভাবিক পরিবেশ নেই আর, বলছেন ভুক্তভোগীরা। গাছগাছালি, পাথর, বালু যেগুলো না থাকলে কিন্তু আমাদের এই পর্যটন কেন্দ্রটাই আর থাকবে না। নাগরিক সুবিধা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা। এখন হয়তো মানুষ কম যাচ্ছে, টুরিস্ট কম যাচ্ছে, ফলে ওই জিনিসটা আমরা ফিল করছি না। কিন্তু একটা সময় যখন সিজনে যখন বেশি বেশি টুরিস্ট যাওয়া শুরু করবে, বিশেষত একটু বিদেশিরা যাওয়া শুরু করবে, তখন কিন্তু এটা একটা প্রকট আকার ধারণ করবে। প্রকৃতিকে শাসন বা ধ্বংস করার ক্ষতি অপূরণীয়, এর প্রভাব থাকে দীর্ঘমেয়াদী। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও এখনও চোখ এড়িয়ে স্বল্প পরিসরে হলেও বালু এবং পাথর খেকোদের কার্যক্রম চলছেই। তবে সার্বিকভাবে জাফলং অঞ্চলের পরিবেশ এবং প্রতিবেশ একই সঙ্গে পর্যটনকে আরও এগিয়ে নিতে হলে বালু এবং পাথর খেকোদের দৌরাত্ম্য যেভাবেই হোক বন্ধ করতে হবে প্রশাসনকে, এমনটি দাবি এ অঞ্চলের মানুষের। জাফলং থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। কুড়িগ্রামের ফুলবাড়িতে ধনিরাম খালের ওপর সেতু নির্মাণের ৩ মাসের মাথায় ভেঙে পড়েছে। ৭ বছরেও নির্মাণ হয়নি নতুন সেতু। এতে চরম যাতায়াত ভোগান্তিতে একটি আবাসন প্রকল্পের বাসিন্দা সহ ১০ গ্রামের মানুষ। এ অবস্থা চলতে থাকলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। বাদশাহ সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। ধনিরাম খালে ভেঙে আছে সেতু। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম খালের উপর ২০১৭-১৮ অর্থ বছরে ৪০ ফুটের সেতু নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। উদ্বোধনের ৩ মাসের মধ্যে বন্যার পানির তোড়ে ভেঙে পড়ে সেতুটি। এরপর থেকে একটি আবাসন প্রকল্প ও পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের যাতায়াতে শুরু হয় চরম ভোগান্তি। স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে বিভিন্ন পথ ঘুরে যাতায়াত করা গেলেও পণ্য পরিবহনে পড়তে হচ্ছে দুর্ভোগে। আর বর্ষাকালে ড্রামের ভেলায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। জীবনের মান উন্নয়নের দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের। পানির সময় তো বেশি সমস্যা, রাস্তাপথ না থাকলে যাই কাম করিয়ে। গ্রামের মানুষের খুব অসুবিধা হয়ে যায়, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। রাস্তা চাই অথবা ব্রিজ চাই, আমাকে এটা নয় বন্ধ, খাল বন্ধ করে দেখ, কয়েক বছরে খালের প্রস্থ বেড়ে যাওয়ায় আগের সেতুর চেয়ে এবার দ্বিগুণ দৈর্ঘ্যের সেতু নির্মাণ করতে হবে। আর উপজেলা প্রকৌশলীকে সেতু নির্মাণে প্রস্তাবনা দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ শাখার কর্মকর্তা। এ বিষয়ে কথা হয়েছে, উপজেলা প্রশাসক অন্য যে দপ্তর দ্বারাই বৃষ্টি করা সম্ভব তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন মর্মে জেনেছি। ২০১৭-১৮ অর্থ বছরে ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় খালে ভেঙে পড়ে থাকা ৪০ ফুটের সেতুটি। সময় সংবাদ, কুড়িগ্রাম। আজ ৯ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা মরণপণ লড়াই করে শত্রুমুক্ত করেছিল নেত্রকোনাকে। আগের দিন রাতেই প্রস্তুতি নিয়ে জেলার ৩ দিক থেকে পাক সেনা ও তাদের দোসরদের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালায় নেত্রকোনার মুক্তিবাহিনী। রাজুরবাজার, চকপাড়া, সাতপাই, নাগরা এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধারা ৯ ডিসেম্বর দিনভর অবিরাম যুদ্ধ চালিয়ে হানাদার বাহিনীকে ময়মনসিংহের দিকে পালিয়ে যেতে বাধ্য করে। এ সময় শহীদ হন ৩ জন বীর মুক্তিযোদ্ধা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাশেদ, শীত বৃদ্ধির সাথে সাথে কুষ্টিয়ায় বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগের সংখ্যা, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর এবং অ্যালার্জিজনিত যে রোগ রয়েছে এই রোগীর কিন্তু অনেক সংখ্যা বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এছাড়াও অন্যান্য সরকারি হাসপাতালে, উপজেলা পর্যায়ে যেসব হাসপাতালে রয়েছে সেগুলোও কিন্তু অতিরিক্ত রোগী এখন বহন করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন অফিস থেকে। তবে এখানে যে হাসপাতালটি রয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, সেই জেনারেল হাসপাতালে কিন্তু প্রায় 6 গুণ রোগী কিন্তু বহন করছে ধারণ ক্ষমতা থেকে। আমি ইতিমধ্যে সকালবেলা যে খবরটি নিয়েছি সেটি শুধুমাত্র শিশু ওয়ার্ডে 20টি সিটের বিপরীতে কিন্তু 123 জন শিশু রোগী কিন্তু ভর্তি রয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে কুষ্টিয়া জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া সহ আশেপাশে যেসব জেলা রয়েছে সেসব জেলা থেকেও রোগী এখন কিন্তু কুষ্টিয়া জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার কারণে কিন্তু তারা আসে, যার কারণে কিন্তু তাদের ধারণ ক্ষমতার থেকে তাদের অতিরিক্ত রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। তবে ওষুধ থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম যেগুলো রয়েছে
রয়েছে সেগুলো কোনো অভাব নাই বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার। এছাড়াও এখানে যারা ডাক্তার রয়েছে সেই ডাক্তারেরও স্বল্পতা রয়েছে, তবে ডাক্তাররাও কিন্তু অতিরিক্ত কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল অফিসার। এবং এখানে যারা বিশেষ করে যারা শিশু রোগী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এত পরিমাণে রোগী আসলে তাদের বেড তো তারা পাচ্ছে না, তারা বাধ্য হয়ে শীতের মধ্যে কিন্তু তারা আসলে হাসপাতালের যে বারান্দা রয়েছে সেই বারান্দায় তারা চিকিৎসা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঠান্ডার ভিতরে তাদের বাধ্য হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বারান্দায় তাদের চিকিৎসা নিতে হয়েছে এবং তাদের কিন্তু ফ্লোরেই কিন্তু তাদের থাকতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন রোগীর স্বজনেরা। তবে কুষ্টিয়ার সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিশেষ করে সতর্কতামূলক তারা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে কিভাবে সতর্কতা থাকলে শিশুরা রোগে আক্রান্ত হবে না। এবং মূলত কুষ্টিয়া জেলাতে কিন্তু বিশেষ করে রোগীর সংখ্যা কিন্তু শিশু এবং বৃদ্ধরাই বেশি বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জনের অফিস থেকে। তবে তারা কিন্তু নিয়মিত মনিটরিং করছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো। তো কুষ্টিয়ার শীতজনিত কারণে রোগীর সংখ্যা এবং চিকিৎসা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির অধিগ্রহণ করা এলাকার বাইরে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি এলাকার পুকুর ডোবা হঠাৎ পানি শূন্য হয়ে পড়েছে, এজন্য আতঙ্কিত এলাকাবাসী। এ অবস্থা বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি তাদের। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। অধিকাংশ ভবনের দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল, ধসে পড়ার আতঙ্কে দিন কাটছে দিনাজপুরের পাথরাপাড়া গ্রামবাসীর। ভূমিকম্পে নয়, মানবসৃষ্ট বিপর্যয়ে গ্রামবাসীর এ দশা। বড়পুকুরিয়া কয়লা খনিতে মাসের পর মাস কয়লা তোলার কারণে মাটির কম্পনে আবাদি জমি ও বসতভিটায় দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে রাস্তাঘাট। এতে ধসের চিন্তায় নির্ঘুম রাত কাটে 1100 পরিবারের। এ ব্যাপারে বারবার খনি কর্তৃপক্ষকে জানানো হলেও সামান্য ক্ষতিপূরণ দিয়ে দায় সারার অভিযোগ রয়েছে। আমাদের যে বসত বাড়ি আছে সে বসত বাড়ি দেবে যাচ্ছে। আমাদের ঘর বাড়ি ফাটল, আমরা পরিবার নিয়ে ঘরে থাকতে পারি না। ঝাঁকির কারণে বিকট শব্দ হয়, ভূমিকম্পর মতো। অনেক সময় বাড়িঘর থেকে বাইরে যেতে হয় আমাদের। আমরা তো মনে করেন খুব ঝুঁকিপূর্ণর ওপর আছি। এই বিষয়ে খনি কর্তৃপক্ষর এখানে আর কি দেখা উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। মৌখিক এবং লিখিতভাবে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা আমাদের এই কথাগুলি কতটুকু মূল্যায়ন করে সেটা আজ পর্যন্ত গ্রামবাসী আমরা কেউ জানতে পারি না বা আমাদেরকে দেখে কোনোদিন বলা হয় না। যদিও ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি কাজ করছে বলে দাবি বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকের। গত বছর তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এবার আবার নতুন করে কেউ কেউ ক্লেম করছে টাকা পয়সা যে পেটে যাচ্ছে, এইবার দেন গুড়ে গতবার গেছে। তো এগুলো নিয়ে একটা কমিটি কাজ করছে। ইতোমধ্যে পাথরাপাড়া গ্রামের পশ্চিমাংশে প্রায় 30 থেকে 35 ফুট জায়গা দেবে গেছে। সময় সংবাদ, দিনাজপুর। শীতবস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের হোশিয়ারি পল্লীর কারিগররা। সারা দেশ থেকে আসছেন পাইকাররা, তাদের মাধ্যমে পুরো শীত মৌসুম জুড়ে সোয়েটার, কার্ডিগান, মোজা, মাফলার সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তবে বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ, ব্যাংক সহ অন্যান্য সহযোগিতা বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। বিপ্লব ইসলামের রিপোর্ট। দিনরাত খুটখাট শব্দ, কেউ চরকায় সুতা কাটছেন, কেউ ব্যস্ত রঙের কাজে। অনেক কারখানায় ঘুরছে আধুনিক মেশিন। সোয়েটার, মোজা, কার্ডিগান, মাফলার, টুপি, বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে ব্যস্ত কারিগররা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচার শহর, মহিমাগঞ্জ, শালমারা সহ বেশ কয়েকটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে গড়ে উঠেছে হুঁশিয়ারি শিল্পের ছোট বড় কারখানা। এসব কারখানায় পণ্য বিক্রিতে গড়ে উঠেছে নয়ারহাট পাইকারি শীতের কাপড়ের বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা প্রতিদিন আসছেন এখানে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন কয়েক কোটি টাকার কেনাবেচা হলেও এখানে নেই কোনো ব্যাংকের শাখা, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। গার্মেন্টসে চাকরি করতাম, তো এখন বাড়িতে আছি। আমাদের এখানে হুঁশিয়ারি পল্লী হয়ে গেছে। 6 বছর ধরে এখানে কাজ করতেছি, খুব সুযোগ সুবিধা পাচ্ছি। মেয়েরা সংসারের কাজ করে, এগুলো কাজ করতে পারতেছে। রাস্তার সমস্যা আছে, ব্যাংকের সমস্যা। ব্যাংক করতে আমাদের গঞ্জ যেতে হয়, একটু কাজ হলে ভালো হতো, আমাদের একটু সুবিধা হতো। হুঁশিয়ারি শিল্পের উন্নয়নে সব ধরনের চেষ্টা চলছে বলে জানায় বিসিক। জেলা কার্যালয় গাইবান্ধা সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। তাদেরকে আমরা বিভিন্ন সময় ঋণ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে থাকি এবং তাদের চাহিদা মাফিক কোনো কিছু প্রশিক্ষণের প্রয়োজন হলে আমরা সেটা
দিতে পারবো বলে আশা করছি। বিসিকের তথ্য মতে গোবিন্দগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 হুঁশিয়ারি কারখানা রয়েছে। প্রতি মৌসুমে এ উপজেলায় প্রায় 500 কোটি টাকার শীতবস্ত্রের বাণিজ্য হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। জলবায়ু পরিবর্তন, খরা, বন্যা আর বাজারের সিন্ডিকেট সব মিলিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের কৃষক। শস্য ভাণ্ডার সমৃদ্ধ করা থেকে শুরু করে অর্থনীতিকে চাঙ্গা রাখার সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নেই তাদের আর্থিক নিরাপত্তা। গবেষকদের মতে কৃষকদের বীমার আওতায় আনা গেলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তবে কৃষি বিভাগের দাবি, কৃষকদের জন্য বীমা না থাকলেও যে কোনো দুর্যোগে সব ধরনের সহায়তা দিয়ে তাদের পাশে আছে কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল বছরের মোটা অঙ্কের লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আলু চাষে উত্তরের কৃষকরা। আশা এতটুকু, যদি দর ভালো পান তাহলে হয়তো কিছুটা কমবে লোকসানের বোঝা। ভারসাম্যহীন বাজার ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বন্যা, দীর্ঘ খরার মতো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি। তবে কৃষকদের আর্থিক নিরাপত্তায় সরকারের তরফ থেকে নেই কোনো কার্যকরী উদ্যোগ। বড় বড় কলকারখানাগুলো পোড়া গেলে সরকার ওদেরকে টাকা দেয়, কিন্তু আমাদের কৃষকদের কোনো কিছুই দেয় না। আদ্রা বন্যায় নষ্ট করছে, আদ্রা পোকায় নষ্ট করছে। এখন এই লসগুলো আমরা যে আবাদ সবারটা করি দেখা যায় লসগুলো আমাদের ওঠে না, আসলটাই ওঠে না। কৃষকরা নিজের সব কিছু সারি দিয়ে আবাদ সুবাদ করতেছে, কিন্তু কৃষকদের দেখার মতন কেউ নাই। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA এর তথ্য মতে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে মোট উৎপাদনের 10 থেকে 20% পর্যন্ত ফসলহানি ঘটছে। গবেষকদের মতে কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারিভাবে কৃষকদের বীমার আওতায় আনতে হবে। যদি আমরা কৃষকদেরকে বীমার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে প্রতি বছর কৃষকরা যে পরিমাণ ঋণ গ্রহণ করে তারা পণ্য উৎপাদন করেন সেই ঝুঁকিটা কমানো সম্ভব। যদিও কৃষি বিভাগের এই কর্মকর্তার দাবি, কৃষকদের জন্য কৃষি বা শস্য বীমা না থাকলেও যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করছেন তারা। প্রণোদনা হচ্ছে কৃষককে উৎসাহ যোগান। তো সুতরাং মূল কথা কিন্তু একটাই, যে কৃষকের পাশে সরকার আছে, কোনো না কোনো ফর্মে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে যে খাতে দেশের মোট শ্রমশক্তির 42% নিযুক্ত এবং জিডিপিতে যার অবদান প্রায় 14%, সেই খাতের অন্যতম চালক কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তায় নিতে হবে টেকসই পরিকল্পনা। তা না হলে ঝুঁকিতে পড়বে দেশের খাদ্য নিরাপত্তার বলয়। প্রাকৃতিক দুর্যোগ, দুর্বল বাজার ব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের কারসাজি সহ নানামুখী চাপে কৃষকরা যখন টিকে থাকার লড়াই করছেন, তখন প্রশ্ন উঠেছে কেন দীর্ঘ সময়ে কৃষকদের বীমার আওতায় আনা সম্ভব হয়নি। গবেষকরা বলছেন কৃষকদের ঝুঁকি কিংবা নিরাপত্তা নিশ্চিত করতে সময়ের দাবি এখন শস্য কিংবা কৃষি বীমা যত দ্রুত সম্ভব চালু করা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভয়াবহ অস্তিত্ব সংকটে ভুগছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। শুধু যে তিনিই জনপ্রিয়তার তলানিতে আছেন তা নয়, তার নেতৃত্বে দেশটির জোট সরকারের নানা সিদ্ধান্তের প্রতিও আস্থা রাখতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। জার্মানি থেকে চ্যান্সেলরের জনপ্রিয়তার করুণ দশার বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। বছরের শেষে এসেও সাধারণ মানুষের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। সাম্প্রতিক সময়ে করা বেশ কয়েকটি জার্মান গণমাধ্যম, সরকারি ও বেসরকারি নানা জরিপ বলছে শতকরা মাত্র 23% মানুষ চ্যান্সেলর মের্জের উপর আস্থা রাখলেও 77% মানুষ মনে করছে মেড ইন জার্মানিকে আরও টেকসই ও শক্তিশালী করতে চ্যান্সেলর মের্জ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। শুধু তাই নয়, দেশটির সাধারণ জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন রাজনৈতিক দল CDU ও SPD জোট সরকারের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। এ কারণে দেশটির 70% সাধারণ মানুষ মনে করেন মের্জ সরকার জনগণকে বুঝতে অক্ষমতার পরিচয় দিয়েছে। দেশটির অর্থনীতিবিদরা বলছেন গাড়ি শিল্পে ক্রমবর্ধমান ধস, ভঙ্গুর অর্থনীতি, তরুণদের সামরিক বাহিনীতে যোগদানে প্রশ্নপত্র পূরণে বাধ্যবাধকতা, সামরিক ব্যয় বাড়ানো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে ব্যর্থ হওয়া, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে না পারা এবং দেশটির জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মতো নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে না পারার কারণেই সবচেয়ে কম জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন চ্যান্সেলর মের্জ।
এদিকে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে না পারা, জনগণের উপর অহেতুক ঋণের বোঝা চাপিয়ে দেওয়া সহ সাধারণ মানুষের ব্যয়ভার বেড়ে যাওয়াকে ৭০ বছর বয়সী চ্যান্সেলরের অযোগ্যতার পরিচয় বলছে দেশটির প্রধান বিরোধী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের শীর্ষ নেতারা। ফ্রিডরিশ ম্যার্চের আগে জার্মানিতে আরও ৯ জন চ্যান্সেলর বেশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও জনপ্রিয়তার এমন ভগ্নদশা কারোরই হয়নি। সমাজতত্ত্ববিদদের মতে নির্বাচনের আগে জার্মানির প্রতিটি খাতে আমূল পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি ফ্রিডরিশ ম্যার্চ দিয়েছিলেন তাতে তিনি পুরোপুরি ব্যর্থ হওয়ায় তার জনপ্রিয়তার এমন বেহাল দশার মূল কারণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। খেলার খবর, ব্যাটারদের নিয়ে চলমান ক্যাম্পে প্রাধান্য পাচ্ছে পাওয়ার প্লের ব্যবহার আর ডট বল কম খেলা আলাদা করে শেখার সুযোগ। আর কলকাতায় অধিকাংশ ম্যাচ হওয়ায় বিশ্বকাপে ইতিবাচক ফলাফলের আশা তানজিদ তামিমের। বৈশ্বিক মঞ্চে নিজের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সামর্থ্যের প্রমাণ দিতে চান এই ওপেনার। বিশ্বকাপে ভালো করার টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ অন্য সিনিয়রদের কাছ থেকে। আয়ারল্যান্ড সিরিজের পরে বসে থাকেনি টিম ম্যানেজমেন্ট। বিপিএল ব্যস্ততা মাথায় রেখে বিশ্বকাপ ক্যাম্পের কাজকর্ম সেরে রাখা হচ্ছে আগেভাগেই। ব্যাটারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্প সচরাচর চোখে পড়ে না মাঠের ক্রিকেটীয় ব্যস্ততার কারণে। ফিল সিমন্সের ক্লাসে সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে পাওয়ার প্লের ব্যবহার। প্রথম ৬ ওভারে ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত তা নিয়েই চলছে অনুশীলন। বিশেষায়িত এই ক্যাম্প নিয়ে খুশি ক্রিকেটাররাও। খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন, স্পেশালি ব্যাটিং নিয়ে। এরকম ক্যাম্প সচরাচর হয় না, তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির, যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাকিংসগুলো আছে এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আরও ইমপ্রুভ করতে পারি এবং সামনে আরও কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি। বিশ্বকাপ গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টি হবে কলকাতায়। কন্ডিশন বিবেচনায় খুব বেশি পার্থক্য নেই দেশের উইকেটের সঙ্গে। একই ভাষাভাষী হওয়ায় সমর্থনও মিলবে। তামিমের ভাষায় ভেন্যু হিসেবে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পাবে টিম টাইগার। আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট, কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি, যেরকম চিটাগাং খেলেছি, ম্যাক্সিমাম 2টা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে T20, ওখানে দেখবেন যে প্রিকি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের, তো আমি আশা করি যে এটা আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। এদিকে এখনও বৈশ্বিক মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণে ব্যর্থ তানজিদ তামিম। দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও বিশ্বকাপে নিজের রান খরা কাটাতে চান এই ওপেনিং ব্যাটার। টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ সিনিয়রদের কাছ থেকে, ঘোচাতে চান আগের বিশ্বকাপের ব্যর্থতা। আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। বিপিএল এর আগ পর্যন্ত চলবে ব্যাটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প। এরপরেই শুরু হবে T20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 9 গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে লাল সবুজ। আমিরুল ইসলামের হ্যাটট্রিকে ইউরোপের দেশটিকে বাংলাদেশ হারিয়েছে 5-4 গোলে। বিশ্বকাপে 6 ম্যাচে 5 হ্যাটট্রিকে আমিরুল একাই করেছেন 18 গোল। যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নেয় বাংলাদেশ। বাদ পড়া 8 দলের মধ্যে স্থান নির্বাচনী পর্বকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নামে স্বীকৃতিও দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। লড়াইটা মূলত বিশ্বকাপের 17তম স্থান নির্বাচনী ম্যাচ। ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে দারুণভাবে ম্যাচের শুরুটা করে ইউরোপের দল অস্ট্রেলিয়া। অবশ্য প্রথম কোয়ার্টারে খুব দ্রুত মানিয়ে নেয় বাংলাদেশও। লিড নিতে বেশ কয়েকবার আক্রমণেও যায় তারা। 15 মিনিটে প্রথম গোলের দেখা পায় লাল সবুজ প্রতিনিধিরা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আমিনুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। 27 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হুজাইফা। 2-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রাকিবুলের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কোয়ার্টারের শেষ দিকে অবশ্য গোল করে ব্যবধান কমায় অস্ট্রিয়া। যদিও ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লাল সবুজ, কিন্তু পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। 3-1 গোলের লিডে বিরতিতে যায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রিয়া। বেশ আক্রমণাত্মক খেলা উপহারও দেয় তারা। দুই দলের একের পর এক গোলে জমে ওঠে ম্যাচ। খেলার শেষ 10 মিনিটে আরও 5 গোল পায় দুই দল।
50 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন আমিরুল। পরের মিনিটে বেঞ্জামিনের গোলে ব্যবধান 4-2 করে অস্ট্রিয়া। 52 মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক আদায় করে নেন আমিরুল ইসলাম। তার গোলেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। আগ্রাসী খেলে ম্যাচে মোমেন্টাম বদলে দেয় তারা। বাংলাদেশ আরও 2 গোল হজম করলে ব্যবধান হয় 5-4। তবে এরপর আর কোনো গোল হয়নি। এতেই 5-4 ব্যবধানের জয়ে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে নজর কেড়েছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। দলের শেষ 3 ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিল তার। পুরো আসরে খেলা 6 ম্যাচে আমিরুল 5 হ্যাটট্রিকে করেছেন 18 গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তফসিল ঘোষণা রেকর্ড করতে কাল বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, উৎসব মুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জোবায়দা, দোয়া চান নেতারা। এবং 14 বছরে 28 লাখ কোটি টাকা পাচার, দুর্নীতিবাজদের রক্ষায় গড়ে ওঠে গডফাদার চক্র। বলছে দুদক, অভ্যুত্থানের পর নানা সেক্টরে প্রভাব খাটিয়েছে বিজয়ী পক্ষ, দাবি টিআইবির।